দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের সিবিএসসি তে যারা পড়ছো, মানে ক্লাস 10-এ, তারা যারা বোর্ডস দিবে, তোমাদের সহায়ক পাঠ থেকে 3টি গল্প রয়েছে: পোস্টমাস্টার, কাবুলিওয়ালা এবং দান প্রতিদান। সেই 3টি গল্পের বড় বড় ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি আমার ইউটিউব চ্যানেলে। তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর তোমরা হয়তো, তোমাদের জন্য এটা করা, মানে তোমরা পরীক্ষার সামনে অত বড় বড় ভিডিও দেখার হয়তো বা একটু সময় কমও থাকতে পারে। তো কাজেই আমি ছোট ছোট, খুবই, দেখো গল্পগুলো তো অনেক বড় বড়, তোমরাও জানো, দান প্রতিদান, কাবুলিওয়ালা, পোস্টমাস্টার, সেগুলি ছোট ছোট ভাবে আমি আলোচনা করে দেব আজকে। তো সেই ছোট ছোট জিনিসগুলো, মানে ছোট ছোট অংশগুলো তোমরা যদি একটু দেখে নাও, হয়তো সম্পূর্ণ তোমাদের হবে না, কিন্তু মনে পড়ে যাবে জিনিসটা, এইটুকু গ্যারান্টি দিতে পারি। তো সেই মনে পড়ে যাওয়ার জন্যই, যাতে তোমরা প্রপার উত্তর দিতে পারো যে জিনিসটা আমার মনে পড়ছে, গল্পটা মনে পড়ছে অ্যাকচুয়ালি, তো সেই গল্পটা মনে করানোর জন্যই আজকে এই ভিডিওটি আমি তৈরি করছি। দেখো, এখানে 3টি গল্প নিয়ে আমি মানে আলোচনা করব। 3টি গল্পই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। প্রথম গল্প যেটি, সেটি হলো পোস্টমাস্টার। চলো তাহলে পোস্টমাস্টার গল্প নিয়ে আমরা আলোচনা শুরু করি। দেখো, পোস্টমাস্টার যে গল্পটি রয়েছে, সেই পোস্টমাস্টার গল্পে প্রথমেই দেখতে পাই কলকাতার একজন ছেলে। এখানে নাম নেই ছেলেটির, পোস্টমাস্টার বলেই তাকে আমরা চিনি। তো সেই কলকাতার একটি ছেলে, তাকে চাকরির সূত্রে উলাপুর নামে একটি গ্রামে চলে আসতে হয়। তো সেই উলাপুর গ্রামটি এমন নির্জন ছিল, মানে নির্জন ঠিক বলা যাবে না, সেখানে লোকজন ছিল, কিন্তু ওই যে কলকাতার ছেলে নিজেকে খাপ খাওয়াতে পারলো না সেখানে এসে। লোকজন তো সব জায়গাতেই থাকে, তো সেই খাপ খাওয়াতে না পেরে তার অবস্থা অনেকটা হলো জল থেকে তুলে আনা মাছের মতো। তোমরা জল থেকে মাছকে তুললে পরে যেমন অবস্থা হয়, ঠিক সেরকম অবস্থা হলো সেই পোস্টমাস্টারের। তার জলবিহীন মাছের মতো অবস্থা হলো। দেখো, ওখানে অনেক লোক আছে, কিন্তু পোস্টমাস্টার তাদের সাথে কথা বলার অযোগ্য মনে করলো। তারা একটু পড়াশোনা তো অশিক্ষিত, আর তাছাড়াও নীলকুঠি সেখানে ছিল, সেই সাহেবরা সেখানে ছিল, মানে যারা কাজ করতো, গোমস্তারা, তাদের সাথেও সে খুব একটা কথা টথা বলতো না, নির্জনেই থাকতো একা একা। এইভাবেই কিন্তু তার দিনপাত হতে লাগলো। তার হাতে প্রচুর সময়, অঢেল সময়, কিন্তু কথা বলার লোক নেই। তখন বাধ্য হয়ে তিনি কি করবেন? বাধ্য হয়ে তিনি গল্প লিখতেন, কবিতা লিখতেন, কবিতা পড়তেন, গল্প পড়তেন ইত্যাদি, এইসব কাজ নিয়েই তিনি ব্যস্ত থাকতেন। এবং তিনি চাইতেন আরব্য উপন্যাসে, ওই যে আলাদিনের আশ্চর্য প্রদীপ আমরা জানি সবাই, সেই আরব্য উপন্যাসের কোনো দৈত্য বা দেবী এসে যদি এই উলাপুর গ্রামটিকে পরিষ্কার করে দিয়ে যেত, মানে সেখানে যেহেতু একটু জঙ্গলাকীর্ণ ছিল, দেখো গ্রাম মানেই তো একটু জঙ্গল হবেই, এটা স্বাভাবিক। সেই আরব্য উপন্যাসে দৈত্যরা এসে যদি উলাপুরকে পরিষ্কার করে দিয়ে যেত, তাহলে পোস্টমাস্টার বেশি আনন্দ পেত, মানে তাহলে তার অনেকটা শহরের মতো ফিলিংস আসতো। এটা সে মনে মনে প্রার্থনা করত। পোস্টমাস্টার যেহেতু কলকাতার ছেলে, তাই সে তেমন করে রান্না বান্না পারতো না, আর তাই রতন নামের একজন পিতৃমাতৃহীন একজন, মানে একটি মেয়েকে সে তার কাছে রেখে দিল। সেই মেয়েটি তাকে রান্না বান্না করে দিত, তার কাছেই থাকতো, মানে তার কাছেই সে দেখাশোনা করতো পোস্টমাস্টার। এবং তাকে সময় পেলে, তার হাতে তো প্রচুর সময়, আমি একটু আগেই বললাম পোস্টমাস্টারের হাতে, রতনকে, তোমরা আবার ছেলে মনে করো না, কিন্তু রতন, রতন হচ্ছে অ্যাকচুয়ালি একটি মেয়ে, বালিকা, তার নাম রতন। তো সেই পোস্টমাস্টার রতনকে কিন্তু পড়াশোনা করাতেন, হাতে অঢেল সময় যেহেতু ছিল, তাকে পড়াশোনা করাতেন, নতুন ভাবে বর্ণ পরিচয় জ্ঞান করাতেন এবং যুক্ত অক্ষর শেখাতেন, এই ধরনের কাজকর্ম করতেন। এবং ফাঁকা সময় রতন পোস্টমাস্টারকে তামাকও সেজে দিতেন, এবং আরো বিভিন্ন যে সমস্ত কাজ, স্নান করার জল তুলে দিতেন ইত্যাদি বিভিন্ন কাজ রতন করে দিত। রতনের সাথে পোস্টমাস্টার একা একা বসে গল্প করতেন। রতন পোস্টমাস্টারকে তার পরিবারের গল্প বলতেন, তাকে তার বাবা বেশি ভালোবাসতো। কিন্তু এখন সবকিছুই যেন আবছা আবছা হয়ে গেছে, কারো কথা সেভাবে মনে নেই রতনের। এবং পোস্টমাস্টারও তার বাড়ির মা, তার বাড়ির পরিবারের সবার
এই সমস্ত কথা বলতেন। কোনো কোনো দিন হতো কি, গল্প করতে করতে অনেক রাত হয়ে যেত, তখন পোস্টমাস্টার বলতো থাক এখন আর তোকে রান্না করতে হবে না, পুরনো যা আছে সেগুলি খেয়ে ঘুমিয়ে যাই। তো এইভাবে তাদের কিন্তু মাঝে মাঝে রাত কাটতো, মানে গল্প করতে করতেই। পোস্টমাস্টারের ছোট ভাই, মা, দিদি ইত্যাদির কথা শুনতে শুনতে রতনও যেন সেই পোস্টমাস্টারের মা দিদিকে নিজের মা, দিদি, ভাই ইত্যাদি বলে মানতে থাকলো। এবং মাঝে মাঝে এমনও হতো যে পোস্টমাস্টার যে এখানে এসে দুঃখিত রয়েছে, বা তার যে মন খারাপ, বা তার যে এখানে ভালো লাগছে না, রতন সেটা বুঝতে পারতো। তখন রতন পাশে আড়ালে বসে থাকতো চুপ করে, তখন কথা বলতো না, পোস্টমাস্টারকে একা থাকতে দিত। শ্রাবণ মাস, মানে এইভাবে দিন চলতে চলতে শ্রাবণ মাস এলো। শ্রাবণ মাসে প্রচন্ড বৃষ্টি, জল থই থই চারিদিকে, বৃষ্টি থামার কোনো নামই নেই, কন্টিনিউ বৃষ্টি পড়ছে। সেই সময় হঠাৎ পোস্টমাস্টার অসুস্থ হয়ে পড়ল, তার ভীষণ শরীর খারাপ হলো, সে কিন্তু অনেক দিন ধরে রোগে ভুগতে শুরু করলো। তারপর রতন সেখানে পোস্টমাস্টারের মায়ের ভূমিকায় তখন অবতীর্ণ হলো, মানে রতনকে তখন পোস্টমাস্টারের মা থাকলে যে সমস্ত কাজগুলি করে সেই কাজগুলি আমরা রতনকে করতে দেখি। সে বৈদ্য ডেকে আনলো, বৈদ্যির ওষুধপত্র যেগুলো দিল সেগুলি সময় মতো পোস্টমাস্টারকে খাওয়াতে থাকলো, পোস্টমাস্টারের মাথার কাছে জেগে সে বসে রইল, এবং সেবা শুশ্রূষার দ্বারা পোস্টমাস্টারকে একসময় রতন সুস্থ করে তুলল। অনেক দিন রোগ ভোগে থাকার ফলে পোস্টমাস্টার যখন সুস্থ হয়ে উঠল, অনেক দিন পর তিনি শয্যা ত্যাগ করলেন এবং উঠে দাঁড়ালেন, এবং মনে মনে সিদ্ধান্ত নিলেন এই পাড়ায়, মানে উলাপুর গ্রামে আর তিনি কখনো থাকবেন না। এখানে তিনি অস্বাস্থ্যকর জায়গা মনে করে এই জায়গাটিকে তিনি ত্যাগ করতে চাইলেন, এবং তিনি উপরে কর্তৃপক্ষের কাছে ট্রান্সফারের জন্য দরখাস্তও করলেন। এবং এতদিন আমরা রতনকে মায়ের ভূমিকায় দেখেছিলাম, কিন্তু পোস্টমাস্টার সেরে ওঠার পর রতনকে আবার পুনরায় তার ভূমিকায় আমরা চলে যেতে দেখি। রতন আবার রান্নাবাড়ি করে, আবার পড়াশোনা করে, কিন্তু একটা জিনিস এখন তফাৎ হয়ে গিয়েছে, রতনের খুব একটা বেশি এখন আর ডাক পড়ে না পোস্টমাস্টারের কাছে। পোস্টমাস্টার একা একাই বসে থাকেন ঘরের মধ্যে, আর রতন অপেক্ষা করেন বারান্দায় যে কখন দাদাবাবু আমাকে ডাকবে ভেতরে। রতন এদিকে যে সমস্ত পড়া পোস্টমাস্টার দিয়েছিল সেগুলি ভীষণ সুন্দরভাবে বারবার করে মুখস্থ করতে থাকে, যাতে পোস্টমাস্টার ডাকলে পরে সে যাতে পড়া দিতে পারে, কিন্তু পোস্টমাস্টার তাকে ডাকে না। এইভাবে চলতে চলতে হঠাৎ একদিন সন্ধ্যাবেলা পোস্টমাস্টার রতনকে ডাক দেয়, এবং রতন যখন পাশে গিয়ে বসে তখন পোস্টমাস্টার বলে, শোনো রতন, আমি এই গ্রাম ছেড়ে চলে যাব, মানে আমি এই চাকরি ছেড়ে চলে যাব। তখন রতন ভাবে কি যে হয়তো তিনি ঘুরতে যাবেন, তখন বলে আচ্ছা আবার কবে আসবেন দাদাবাবু? তখন পোস্টমাস্টার জানায় আমি একেবারে চলে যাব, আমি আর আসবো না। মানে পোস্টমাস্টারের যে চিঠিটা দিয়েছিল সেই চিঠিতে ট্রান্সফারের দরখাস্ত নাকচ হয়ে গিয়েছিল বা না হয়ে গিয়েছিল, তখন পোস্টমাস্টার সিদ্ধান্ত নিয়েছিল যে আমি এই চাকরি আর করব না, আমাকে যদি চাকরি ছেড়েও দিতে হয় তবুও ছেড়ে দিব, কিন্তু আমি উলাপুর গ্রাম থেকে চলে যাব। রতন তখন কি বলবে কি করবে বুঝতে পারছিল না। তখন রতন পোস্টমাস্টারকে কাতর স্বরে অনুরোধ জানায় যে দাদাবাবু, আমাকে আপনার সাথে কলকাতা নিয়ে যাবেন, মানে আমিও আপনার বাড়িতে যাব। তখন পোস্টমাস্টার একটু চিন্তিত হয়ে যায়, এবং চিন্তিত হয়ে পড়ে তা কি করে সম্ভব, কিন্তু কেন অসম্ভব সেই কথাটি রতন বুঝতে পারল না, যে তাকে কলকাতার বাড়িতে নিয়ে যাওয়া কেন সম্ভব নয়। সেদিনকার মতো কাজ কিন্তু একটু ঝিমিয়ে গেল, রতনের কাজ করার খুব একটা ইচ্ছা করলো না, সে বসে বসে চিন্তা করতে থাকলো, আর এইভাবেই সেই রাতটা কেটে গেল। পরদিন ভোরবেলা যখন পোস্টমাস্টার উঠলো, আসলে রতন জানতো না যে পরদিন তো পোস্টমাস্টার যাবে, কিন্তু কখন যাবে সেই সময়টা রতনের জানা ছিল না। তো কাজেই রতন অনেক রাত্রে পোস্টমাস্টারের জন্য স্নানের জল উঠিয়ে রেখেছিল, কারণ পোস্টমাস্টার তোলা জলে স্নান করত। সেই স্নানের জল উঠিয়ে রেখেছিল, পোস্টমাস্টার ভোরবেলা উঠে দেখে যে রতন তার জন্য স্নানের জল উঠিয়ে রেখেছে। তখন
পোস্টমাস্টার স্নান করে যাবার জন্য তৈরি হচ্ছিল। রতন তখন পাশে বসে বসে পোস্টমাস্টারের সেই কার্যকলাপ দেখতে থাকলো। তখন রতনকে পোস্টমাস্টার ডাক দেয়। রতন যখন কাছে যায় তখন বলে, শোনো রতন, আমি নতুন পোস্টমাস্টারকে বলে দিয়ে যাব যে সে যেন তোমার ভালোভাবে খেয়াল রাখে, তোমার যাতে কোনো অসুবিধা না হয়। এবং কিছু টাকা বা অর্থ রতনকে পোস্টমাস্টার দিতে চায় তার হাত খরচের জন্য। রতন সেই টাকা প্রত্যাখ্যান করে এবং রতন বলে, আমার জন্য কাউকে কিছু বলে দিয়ে যেতে হবে না, আমি এমনিই ভালো আছি। রতন যখন পোস্টমাস্টারকে বলে যে আমার জন্য কাউকে কিছু বলে দিয়ে যেতে হবে না এবং টাকাটি যখন প্রত্যাখ্যান করে, তখন পোস্টমাস্টার বুঝতে পারে না রতন কেন এমন আচরণ করছে আজ তার সাথে। তারপর ধীরে ধীরে পোস্টমাস্টার তার ব্যাগ নিয়ে নৌকার দিকে এগিয়ে যায়, মানে নৌকা ঘাটের দিকে এগিয়ে যায় এবং নৌকায় উঠে যায়। নৌকায় উঠে সে অনেক দূর যাত্রা করে, কিন্তু যাত্রা করতে করতে মানে চলতে শুরু করতে হঠাৎ তার মনের মধ্যে একটা বেদনা অনুভব হয়। তিনি হয়তো কিছু ছেড়ে যাচ্ছেন এই উলাপুরে। আসলে তিনি চাইছিলেন যে রতনকে তার সাথে কলকাতায় নিয়ে যাওয়ার, কিন্তু সেটা সম্ভব নয়। আর এদিকে রতন পোস্টমাস্টার চলে যাওয়ার পর পোস্ট অফিসের চারদিকে ঘুরে বেড়াতে থাকে একটি আশা নিয়ে যে হয়তো পোস্টমাস্টার আবার ফিরে আসবে তাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আদৌ পোস্টমাস্টার কিন্তু আর ফিরে আসে না। আসলে একটা বন্ধন তৈরি হয়েছিল পোস্টমাস্টারের সঙ্গে রতনের। সেই বন্ধন ছিন্ন করে রতন আর পোস্ট অফিসের থেকে বেশি দূরে কিন্তু যেতে পারেনি। দেখো, এমনই হয়তোবা মানব হৃদয়ের গতি প্রকৃতি। কোনো কিছু যুক্তি তর্ক এই জায়গায় মানুষের মনে কিন্তু ঢোকে না। সেই জায়গায় হয়তো একটা সত্যি সত্যি প্রমাণ, যেটা অকাট্য প্রমাণ, সেটাকেও মানুষ অবিশ্বাস করে। যুক্তি তর্ক কোনো কিছুই এখানে চলে না। অথচ শেষমেশ দেখা যায় যাকে সে এতদিন বুকের মধ্যে আগলে জড়িয়ে ধরে রেখেছিল, সে শেষমেশ তার হৃদয় ছেড়ে পালিয়ে চলে যায় এবং দ্বিতীয় ভুলের ফাঁদে পা দেওয়ার জন্য মানুষের মন সেই সময় ব্যাকুল হয়ে ওঠে। দেখো, পোস্টমাস্টার গল্পটি আমি খুব সংক্ষেপে আলোচনা করলাম। পোস্টমাস্টার গল্পটির আলোচনা এটুকুই ছিল। এবার আমরা কাবুলিওয়ালা যে গল্পটি রয়েছে সেই গল্পটি নিয়ে আলোচনা করব। এই গল্পে আমরা 5 বছরের একটি মেয়ে, মিনি, নামটি মনে রাখবে, মিনি, সেই 5 বছরের মেয়ে মিনিকে আমরা লক্ষ্য করতে পারি। দেখো, ভাষা শিক্ষা হওয়ার পর থেকে মিনি এখনো পর্যন্ত কথা না, এক দণ্ড কথা না বলে থাকতে পারেনি। শুধু রাত্রিবেলা যেটুকু সময় সে ঘুমিয়ে থাকে সেই সময়টুকু শুধু সে চুপ করে থাকে, বাকি সময় সব সময় আর কি মিনি অনর্গল কথা বলে। তার মা মাঝে মাঝে মিনিকে ধমক দিয়ে কথা বন্ধ করিয়ে রাখে, কিন্তু গল্প কথক অর্থাৎ মিনির বাবা মিনিকে ভীষণ ভালোবাসে, তাই ছোট্ট বাচ্চাটিকে তিনি ধমক দিতে পারেন না। তাই মিনির বাবার সাথে মিনির বেশি কথোপকথন আমরা লক্ষ্য করতে পারি, বা মিনি তার বাবার সাথে বেশি কথা বলে। একদিন সকালের ঘটনা, আমাদের কথক তার উপন্যাসের সপ্তদশ পরিচ্ছেদ লিখতে বসেছেন। এমন সময় তার পাশে মিনি এসে অনর্গল কথা বলে যাচ্ছিল যে, বাবা, রামদয়াল দারোয়ান জানো তুমি কাককে কাউয়া বলে ডাকে, এবং তিনি বলেছিলেন যে হাতি নাকি সুর দিয়ে আকাশের দিকে জল ছিটিয়ে দেয় এবং সেই জল যখন পড়ে তখন বৃষ্টি হয়। এই সমস্ত ঘটনা তিনি বলতে বলতে হঠাৎ করে কথা ঘুরিয়ে দিয়ে বলেন, আচ্ছা বাবা, মা তোমার কে হয়? তখন কথক একটু মানে এতে পড়ে যায় আর কি, মিনিকে কি বলবে সেই সময়টা। আর তিনি যেহেতু উপন্যাস লিখছিলেন তাই তিনি মিনিকে বলছিলেন, তুমি একটু ভোলার সাথে গিয়ে খেলা করো। সেই সময় মিনি ভোলার সাথে না খেলতে গিয়ে কথকের পাশেই বসে আগডুম বাগডুম খেলাটি খেলছিল। আগডুম বাগডুম খেলাটি খেলতে খেলতে হঠাৎ সে দৌড়ে জানালার কাছে চলে যায় এবং রাস্তা দিয়ে একটি কাবুলিওয়ালা যাচ্ছিল, সেই কাবুলিওয়ালাকে
কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা বলে ডাকতে শুরু করে। মিনির ডাক শুনে কাবুলিওয়ালা তার বাড়ির কাছে এসে দাঁড়ায়। কথক ভাবলেন এই বিপদে পড়া গেল, কাবুলিওয়ালা যদি এখন বাড়িতে আসে তাহলে কিছু না কিনলে তাকে অসম্মান করা হবে, তো শুধু শুধু কেন কিনতে যাব আমি। যাই হোক, কাবুলিওয়ালা যখন চলেই এসেছে, তাই লেখক বা আমাদের কথক তার কাছ থেকে সামান্য কিছু জিনিস নিয়ে নিলেন ভদ্রতার খাতিরে, এবং কাবুলিওয়ালাকে তার অর্থ দিয়ে তখন তাকে যেতে বললেন। এবং কাবুলিওয়ালা তখন জিজ্ঞেস করলো, আচ্ছা যে মেয়েটি আমাকে ডাকলো সে মেয়েটি কোথায় গেল? আর এদিকে মিনি কাবুলিওয়ালাকে ডাক দিয়েই অন্দরমহলে বা ভেতরে মায়ের কাছে পালিয়ে গিয়েছিল, কারণ তার বিশ্বাস ছিল কাবুলিওয়ালার ঝুড়িতে তারা বাচ্চা ধরে নিয়ে যায়, মানে ছোট ছোট বাচ্চাদের তারা ঝুড়িতে করে ধরে নিয়ে যায়, আর তাই মিনি ভয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। আমাদের কথক দেখলেন যে এই যে মিনি ভয় পায়, এই ভয়টিকে দূর করা আবশ্যক, মানে এই ভয়টিকে দূর করতে হবে, আর সেজন্য তিনি অন্দরমহল থেকে মিনিকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে কাবুলিওয়ালার সামনে দাঁড় করালেন, কিন্তু মিনি কাবুলিওয়ালার সামনে দাঁড়াতে নারাজ, সে বাবার গা ঘেঁষে দাঁড়ালেন। এবং কাবুলিওয়ালা তখন মিনিকে দেখে তার ঝোলার ভেতর থেকে কিশমিশ, খোবানি ইত্যাদি বের করে দিলেন, কিন্তু মিনি নতুন পরিচয় সে কিছু নিতে অস্বীকার করলো। সে বারবার কাবুলিওয়ালার ঝোলার দিকে দেখছিল যে এত ছোট্ট একটি ঝোলা, এর মধ্যে একটি জ্যান্ত বাচ্চা নিয়ে যাওয়া কিভাবে সম্ভব। তো এইভাবেই তাদের যে প্রথম পরিচয়, সেই পরিচয়টি শেষ হয়েছিল। তার কিছুদিন পরের কথা, একদিন কথক বাইরে বেরোনোর সময় হঠাৎ দেখতে পান কাবুলিওয়ালা এবং মিনি তার বাড়িতে বসে খোশ মেজাজে গল্প করে যাচ্ছে। মিনির বাবা ছাড়া তার যে একটি শ্রোতা হতে পারে সেটি মিনির বাবা এতদিনে দেখলেন, এবং কাবুলিওয়ালা নিশ্চিন্ত মনে হাসিতে হাসিতে, মানে হাসতে হাসতে আর কি, সেই মিনির গল্পগুলি গিলছিল। এবং মিনির পাশে অনেকগুলি কিশমিশ, খোবানি রাখা ছিল, এগুলি ছিল মিনির গিফট। তো তখন আমাদের কথক বিনা পয়সায় সেগুলি নিতে অস্বীকার করলেন, এবং তার জন্য একটা আধুলি তিনি কাবুলিওয়ালাকে দিলেন, এবং এটির দাম হিসাবেই দিলেন, দিয়ে তিনি বাইরে চলে গেলেন। যখন তিনি বাড়িতে ফিরে এলেন, মানে আমাদের কথক, তখন এসে একটি গন্ডগোল দেখতে পেলেন। গন্ডগোলটি এটি নিয়ে যে যে আধুলিটি বা যে পয়সাটি কথক কাবুলিওয়ালাকে দিয়েছিলেন, সেই আধুলিটি কাবুলিওয়ালা আবার মিনিকে ফিরিয়ে দিয়েছিল, এবং এটি নিয়ে মিনির মায়ের ভীষণ আপত্তি ছিল যে তুমি অন্য কারো কাছ থেকে পয়সা কেন নেবে। যাই হোক, কোনো রকম ভাবে সেই যাত্রায় মিনিকে কাবুলিওয়ালা মানে আমাদের কথক বাঁচিয়েছিল, এবং তিনি তারপর জানতে পারেন যে তাদের মধ্যে অনেক দিন ধরেই বন্ধুত্ব তৈরি হয়েছে। আসলে কথক জানতেন না ব্যাপারটি। কাবুলিওয়ালা মাঝে মাঝেই আসে তাদের বাড়িতে এবং মিনিকে কিশমিশ, খোবানি ইত্যাদি উপহার দেয়। কাবুলিওয়ালা এবং মিনির মধ্যে অনেক সুন্দর একটি বন্ধুত্ব তৈরি হয়। তার মিনির যে আধো আধো কথা, সেগুলি কাবুলিওয়ালা খুব সুন্দরভাবে গিলতে থাকে, মানে কাবুলিওয়ালা খুব সুন্দরভাবে শোনে সেগুলি। মিনি হাতি, যে হাতি অ্যাকচুয়ালি উচ্চারণ, কাবুলিওয়ালা সেটাকে হাতি মানে চন্দ্রবিন্দু যোগ করে উচ্চারণ করে। এছাড়াও মিনিকে সে জিজ্ঞাসা করে তুমি কি শ্বশুর বাড়ি যাবে। মিনিও শ্বশুর বাড়ি সম্বন্ধে তখন তো অতটা মানে অজ্ঞ নয় বা জানে না। সেও উল্টে কাবুলিওয়ালাকে জিজ্ঞাসা করে তুমি শ্বশুর বাড়ি যাবে। বলে না, আমি শ্বশুরকে মারবে। এইভাবে তাদের মধ্যে কথোপকথন চলতে থাকে এবং ভীষণ ঠাট্টা তামাশা হয় তাদের আলাপ আলোচনায়। মিনির বাবার সাথেও কাবুলিওয়ালা বসে অনেকক্ষণ গল্প করে। তার বাড়ি আফগান দেশে, সেই আফগান দেশের গল্প, তার মানে বিদেশের গল্প, বিভিন্ন ধরনের গল্প মিনির বাবা কাবুলিওয়ালার কাছ থেকে জানতে পারে। এবং এই যে আফগান দেশের একটি লোক, অচেনা অজানা লোক তাদের বাড়িতে যাতায়াত, এটি নিয়ে মিনির মায়ের ভীষণ আপত্তি ছিল। তিনি মিনির বাবাকে বারবার বলেছিলেন যে এই অচেনা অজানা লোকটিকে বাড়িতে আসতে নিষেধ করো, কিন্তু মিনির বাবা বুঝতে পারেন না কি অজুহাতে তিনি কাবুলিওয়ালাকে তার বাড়িতে আসতে নিষেধ করবেন। দেখতে দেখতে মাঘ মাস এসে যায়, আর এই মাঘ মাসে কাবুলিওয়ালা ভীষণ ব্যস্ত থাকে, কারণ তার বাড়ি যাবার সময় হয়ে আসে। এবং
যা ধার বাকি ছিল এতদিন, সেই ধার বাকিগুলো কাবুলিওয়ালা সব কালেকশন করে। এই সময় কাবুলিওয়ালা প্রচন্ড ব্যস্ত থাকলেও দিনে একবার হলেও সে মিনির সাথে এসে দেখা করে যায়। অন্তত সারাদিন না সময় পেলেও সন্ধ্যাবেলা এসে মিনির সাথে দেখা করে যায় নিয়মভাবে। শীতের শেষ পর্ব চলছিল। লেখক তার প্রুফ সংশোধন দেখছিলেন একদিন চেয়ারে বসে, মানে টেবিলে বসে। সেই সময় বাইরে একটা হট্টগোল শোনা যায়। লেখক তাড়াতাড়ি করে গিয়ে দেখেন যে বাইরে কি হচ্ছে। এমন সময় গিয়ে দেখতে পান যে দুটি প্রহরী, মানে দুটি পাহারাদার কাবুলিওয়ালাকে হাতে দড়ি বেঁধে ধরে নিয়ে যাচ্ছে। তখন তিনি ব্যাপারটি একটু ভালো করে যাচাই করেন যে কি হলো, হঠাৎ করে কাবুলিওয়ালাকে কেন ধরে নিয়ে যাচ্ছে, তার গায়ে রক্তের দাগ কেন, ব্যাপারটি কি হলো। পাহারাদারদের হাতে ছিল একটি রক্তমাখা ছোরা এবং কাবুলিওয়ালাকে যখন তারা ধরে নিয়ে যাচ্ছিল তার পিছন পিছন ছেলের দলও হই হই করতে করতে তাদের পিছন পিছন ছুটছিল। তো এমন সময় খোঁজ নিয়ে লেখক জানতে পারেন যে একজন লোক, তাদেরই ওখানকারই একজন লোক কাবুলিওয়ালার কাছ থেকে রামপুরি চাদর নিয়েছিল, কিন্তু সেই চাদরটি পরে যখন টাকা চাইতে যায় কাবুলিওয়ালা, তখন সে অস্বীকার করে যে আমি কোনো কিছুই নেইনি তোমার কাছ থেকে, আমার কাছে তুমি টাকা পাও না। তখন তাদের মধ্যে বচসা শুরু হয় এবং এই বচসার ফলে, মানে কথা কাটাকাটির ফলে রহমত, মানে বলতে আমি ভুলে গেছি, কাবুলিওয়ালার নাম হলো রহমত, সেই রহমত রেগে গিয়ে তার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয় এবং এটি তার অপরাধ। এই জন্যই তাকে পাহারাদারেরা ধরে নিয়ে যাচ্ছিল। মিনিও সেই সময় বাইরে এসে দেখতে পায় যে রহমতকে তারা ধরে নিয়ে যাচ্ছে। তখন মিনি তো আর এসব কিছু বুঝতে পারে না। মিনি তখন বলে, কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা, তুমি শ্বশুরবাড়ি যাবে না? তখন কাবুলিওয়ালা বলে যে আমার যদি হাত না বাঁধা থাকতো আমি শ্বশুরকে মারতাম। যাই হোক, এইভাবে কাবুলিওয়ালাকে জেলে পাঠানো হয় এবং দীর্ঘ কয়েক বছর, মানে 8 বছর তার হাজতবাস হয়। চোখের আড়ালে চলে যাওয়ার ফলে রহমতের কথা ধীরে ধীরে সবাই ভুলে যেতে থাকলো। মিনিও রহমতকে প্রায় ভুলেই গেলেন। প্রথমে নবী সহিসের সাথে মিনির বন্ধুত্ব হলো, তারপর ধীরে ধীরে তার সমবয়সী মেয়েদের সাথে তার বন্ধুত্ব তৈরি হলো এবং দীর্ঘ 8 বছর অতিক্রান্ত হওয়ার পর মিনি বিবাহযোগ্য হয়ে উঠল এবং তার বিয়ে ঠিক হলো। পুজোর মাসে তার বিয়ে ঠিক হলো। আর হঠাৎ সেই সময়, মানে দীর্ঘ অনেক বছর পর একদিন রহমত তাদের বাড়িতে এসে উপস্থিত হলো। দেখো, প্রথমে আমাদের কথক রহমতকে চিনতে পারেনি, কারণ দীর্ঘদিন হয়ে গিয়েছে রহমতের সাথে তার সাক্ষাৎ নেই। আর জেলে যাওয়ার ফলে রহমতের চেহারার অনেকটা পরিবর্তন হয়েছিল। আর তখন রহমত নিজের পরিচয় দেওয়ায় তারপর কথক চিনতে পারলেন যে এটি রহমত। দুজনের মধ্যে কুশল বিনিময় হলো, কিন্তু কথক চাইছিলেন না যে রহমত তার বাড়িতে আর থাকুক। একটি খুনি এই সময়টিতে শুভ কাজে তার বাড়িতে থাকুক, এটি কথক কিন্তু সত্যি কথা বলতে চাইছিল না। তিনি বারবার চাইছিলেন রহমত যেন সেখান থেকে চলে যায়। আর এদিকে রহমতও মিনিকে না দেখে যাওয়ার কথা ভাবতেই পারছিল না। একবার সে চলেই যাচ্ছিল, তারপর আবার চৌকাঠ থেকে ফিরে এসে তার জন্য আনা, মানে মিনির জন্য আনা কিছু কিশমিশ, কিছু খোবানি বুক পকেট থেকে বের করে সেখানে রাখে এবং একবার অনুরোধ জানায় যদি আমি মিনিকে একবার চোখের সামনে দেখতে পেতাম মনটা ভীষণ আনন্দ পেত। কিন্তু কথক কিছুতেই স্বীকার করেনি মিনিকে তার সামনে নিয়ে আসার কথা। তখন রহমত একটি ছেঁড়া কাগজ, একটি ছিন্ন একটি কাগজ বের করে। সেই কাগজে ভূষাকালি দিয়ে একটি হাতের ছাপ ছিল। তখন রহমত জানায় যে আমার কাবুল দেশে, সেখানেও আমার একটি খোকি রয়েছে যে মিনির মতো সমবয়সী। আর আমি এই মিনিকে দেখেই আমার সেই মেয়ের কথা মনে করি, বা সত্যি কথা বলতে এই মিনিকে দিয়েই আমার মেয়ের স্বাদ আমি মেটাই। তো তারপর রহমত আরো অনেক কথা বলে, সেগুলি আমার বড় ভিডিওতে রয়েছে, পারলে একটু দেখে নিও। এটা তো খুবই সংক্ষেপে বলছি, যার জন্য আমি ভীষণ কেটে কেটে বলছি জিনিসগুলো। তো তারপর বাধ্য হয়ে আমাদের কথক মিনিকে অন্দরমহল থেকে ডেকে বার করে। তো সেই মিনি আর আজকের মিনি, এই দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ। আজকের মিনি লজ্জা পায় এবং তাকে কন্যার বেশে দেখে রহমত কিন্তু ভেঙে পড়ে যে হয়তোবা
তার দেশে থাকা যে মেয়েটি রয়েছে সেও হয়তো আজ বিবাহযোগ্য হয়ে উঠেছে, আর সে এখানে জেলে ছিল। সে বুঝতেই পারছে না এখন কি করবে। রহমত কান্নায় ভেঙে পড়ে। মিনিও তারপর ভেতরে চলে যায়। তখন আমাদের কথক রহমতকে, যেহেতু অনেকদিন জেলে ছিলেন, তার কাছে টাকা পয়সা ছিল না, কথক কিছু অর্থ সাহায্য করে বলে যে রহমত, তুমি এই অর্থ দিয়ে বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে তুমি তোমার পরিবারের সাথে থাকো। এবং অবশ্য এর জন্য যেহেতু তারা এখান থেকে টাকা দিয়ে দিয়েছিল আমাদের কথক বিয়ের সামগ্রী থেকে, এই জন্য বিয়েতে কিছু ছাটখাট করতে হয়েছিল। এই জন্য মানে অন্দরমহল থেকে বা নারী মহল থেকে অনেক কথা শুনতে হয়েছিল কথকের জন্য, কিন্তু তবুও কথক কিছু মনে করেননি। একটি কন্যা এবং একটি পিতা মিলনেই মিনির আশীর্বাদ স্বরূপ, এটা কথক মনে করেছিল। কথক মনে করেছিল যে তাদের মিলনেই মঙ্গল উৎসবটি আরো শুভ হয়ে উঠুক। দেখো, কাবুলিওয়ালা যে গল্পটি রয়েছে সেই গল্পটি এই পর্যন্তই আমি ভীষণ সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করেছি। এখন যে গল্পটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো দান প্রতিদান। চলো তাহলে শুরু করা যাক। আমরা এই গল্পে দুজন ভাইয়ের পরিচয় পাই, শশীভূষণ ও রাধা মুকুন্দ। শশীভূষণ হচ্ছে দাদা, রাধা মুকুন্দ হচ্ছে ভাই। নিজের রক্ত সম্পর্কের ভাই নয় তারা, তারা একটু পাড়াতুতো ভাই, মানে গ্রাম সম্পর্কিত ভাই, কিন্তু এমন ভাবে তারা থাকে যে নিজের রক্ত সম্পর্কের ভাইয়ের থেকেও তারা বেশি আপন। এবং এই যে মানে তারা দুটো ভাই একসাথে থাকে, এটি আমাদের বড় বউ মানে শশীভূষণের বউ সেটা কিন্তু মানে মেনে নিতে পারে না। এই মেনে নিতে না পারার একটাই কারণ, শশীভূষণ তার জমিদারি রয়েছে এবং রাধা মুকুন্দ তার আশ্রিত। যেহেতু রাধা মুকুন্দ শশীভূষণের হয়ে সমস্ত কাজ করে, আর শশীভূষণ একটু অলস প্রকৃতির ছিল, সে জমিদারির ব্যাপারে কোনো মাথা ঘামায় না। তাই তার স্ত্রীর সবসময় সন্দেহ হয় যে এই বুঝি রাধা মুকুন্দ তার দাদাকে ঠকিয়ে সবকিছু হরপ করে নেবে। তাই বড় দাদার বউ সব সময় আমাদের রাধা মুকুন্দর বউ রাসমণিকে কথা শোনাতে ছাড়তেন না। উঠতে বসতে খেতে ঘুমোতে সব সময় তাকে কটু কথা শোনাতেন। শশীভূষণ শুধু রাধা মুকুন্দকে নয়, শশীভূষণ তার ভাইয়ের বউকেও মানে রাসমণিকেও ভীষণ ভালোবাসতো, তাকে ভীষণ স্নেহ করত, নিজের বউয়ের থেকেও বেশি ভালোবাসতো তাকে। মানে এটি একটি ভাই বউ হিসেবে যতটুকু ভালোবাসার দরকার সেটুকুই, কিন্তু আমি অন্য সেন্সে বলিনি। তো সেই ব্যাপারটি হলো কি, ধরো একটি জিনিস বাজারে একটি পাওয়া যাচ্ছে, দুটি পাওয়া যাচ্ছে না, তখন করতো কি, শশীভূষণ সেই একটি জিনিস কিনে এনে নিজের স্ত্রীকে দিত না, সে তার ভাইয়ের বউকেই দিত। আর এটা তার নিজের স্ত্রীর ভীষণ খারাপ লাগবে বই কি, মানে এটা যে কোনো নারীর একটু খারাপ লাগারই কথা। কোনো কোনো সময় দেখা গিয়েছে আমাদের শশীভূষণ মানে বড় দাদা, সেই বড় দাদা নিজের গিন্নির পরামর্শ না শুনে তার ভাইয়ের পরামর্শ মতোই কাজ করত, আর এর ফলে তার বউ বা স্ত্রী ভীষণ রেগে যেত এবং মনে মনে সন্দেহ করত যে হয়তো রাধা মুকুন্দ তার দাদাকে ফুসলিয়ে তাদের জমিদারি নিয়ে নেবে। রাধা মুকুন্দের স্ত্রী রাসমণিকে সেই বড় দাদার বউ মানে শশীভূষণের বউ ভীষণ কথা শোনাতেন, এবং যার ফলে মাঝে মাঝে এত তীব্র বাক্য প্রয়োগ করত যে সেগুলি সহ্য হতো না। তখন রাসমণি তার স্বামীর কাছে কেঁদে কেঁদে সমস্ত কথা বলতেন, কিন্তু আমাদের রাধা মুকুন্দ সেগুলিকে গায়ে মাখতেন না, কারণ তিনি জানেন যে এগুলি গায়ে মাখলে সংসারে অশান্তি হবে। সেই জন্য তিনি নিজের স্ত্রীর কথা সেভাবে শুনতেন না। তো ঘুমানোর সময় তিনি নাক ডেকে ঘুমাতেন, এটা ভাব করতেন যে তিনি ঘুমিয়ে গেছেন, আদৌ কিন্তু তিনি ঘুমাতেন না, পাশ ফিরে শুয়ে থাকতেন। একদিন এভাবে চলতে চলতে, যে দীর্ঘদিন এভাবে কথা শোনাতেই থাকবে বড় মানে বৌদি, একদিন তিনি গিয়ে তার দাদাকে বলেন যে দাদা, বৌদি কিন্তু এভাবে সব সময় কথা শোনাতে থাকে। তখন তার দাদা বলে, দেখো তুমিও জানো আমিও জানি যে সে পরের ঘরের বউ,
সে তো কথা শোনাবেই, কিন্তু আমরা যে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি এ কথা আমাদের ভুলে গেলে হবে? আমাদের মনে রাখতে হবে আমরা দুজন ঠিক থাকলে কারো সামর্থ্য নেই বা সাধ্য নেই আমাদের সংসার ভেঙে ফেলার। আর শশীভূষণকে ছেড়ে যদি রাধা মুকুন্দ চলে যায় তাহলে তার কি হবে, এটা একবারও সে ভেবে দেখেছে কি? এদিকে বড় গিন্নির তীব্র বাক্যবাণ বেড়েই চলে গেল, মানে বেড়েই চলছে। তিনি যখন দেখলেন যে বউকে বলে কিছু হচ্ছে না, তখন তিনি তার দেওরকে বলা শুরু করলেন কটু বাক্য। এবং শশীভূষণ তার সব কথা জেনেও তিনি কিন্তু অপরাগ হয়ে থাকলেন। রাধা মুকুন্দকে যে এত কথা শুনতে হচ্ছে সেটি সে জানে, কিন্তু বউকে কি বলবে, পাছে সংসারে অশান্তি হবে, সেজন্য তিনিও কিছু বলতে পারছে না। আবার রাধা মুকুন্দও মুখ বুজে সব কথা সহ্য করছে। বউয়ের দিকে, নিজের বউয়ের দিকে সে সাহস করে তাকাতেও পারছে না। রাত্রিবেলা পাশ ঘরে ঘুমিয়ে সে পড়ছে। নিজের বউয়ের সাথে যে রাত্রিবেলা কথা বলবে সেই কথাটুকুও বলতে পারছে না। সংসারে প্রচন্ড অশান্তি শুরু হয়ে গেল। এই অশান্তির সময়ে হঠাৎ তাদের একটি অঘটন ঘটে গেল। মানে সেই সময় একটি নিয়ম ছিল, সূর্যাস্তের আগে মানে সূর্য ডোবার আগে প্রথা অনুসারে তোমার জমিদারির সমস্ত খাজনা ইংরেজদের কাছে বা সমস্ত খাজনা আর কি সরকারের কাছে পরিশোধ করতে হবে। তো আমাদের শশীভূষণ সমস্ত টাকা পাঠিয়েও ছিল, কিন্তু রাস্তায় সেই টাকাগুলি ডাকাতেরা লুট করে নেয়, যার ফলে খাজনা সময় মতো সরকারের কাছে গিয়ে পৌঁছায় না, এবং যার ফলে এনাচ্ছাহি লাট নিলাম হয়ে যায়। এবং এই নিলাম হয়ে যাওয়ার ফলে শশীভূষণ, রাধা মুকুন্দ সবাই পথে নেমে আসে, তাদের জমিদারি আর থাকে না। দেখো সেই সময়টিতে তারা স্থির করলো যে তারা আসল দোষীদের মানে ডাকাতদের খুঁজে বের করবে। কিন্তু তার থেকেও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটি হলো এখন তাদের সংসার কিভাবে চলবে। তাদের আর কিছুই থাকলো না, তারা এখন প্রায় নিঃস্ব হয়ে গিয়েছে। এমন সময় বড় দাদা সিদ্ধান্ত নিল যে স্ত্রীর সমস্ত গয়না বন্ধক দিয়ে তিনি টাকা তুলবেন এবং তার ফলে তাদের সংসার চলবে। আর এখন শশীভূষণের তেমন সামর্থ্যও নেই, বা তিনি একটু অলস প্রকৃতিরও ছিলেন, যার ফলে তার কোনো ধরনের কাজ করার ক্ষমতা কিন্তু তখন হলো না বা ছিল না। তা নিজের স্ত্রীর গয়না বন্ধক দেওয়ার কথা ভাবলেন। এমন সময় রাধা মুকুন্দ তার আগেই নিজের স্ত্রী অর্থাৎ রাসমণির স্ত্রীর যে সমস্ত গয়নাগাটি ছিল সেগুলি বন্ধক দিয়ে টাকা তার দাদার কাছে এনে হাজির করলো। দেখো ছোট ভাই রাধা মুকুন্দ ভীষণ চালাক চতুর ছিলেন। তিনি অযথা সময় নষ্ট না করে স্বাধীন মুক্তারির কাজে তিনি লেগে পড়লেন এবং অল্প দিনের মধ্যেই তিনি মুক্তারির কাজে বা মুক্তারি ব্যবসায় তিনি কিন্তু বসার জমিয়ে বসে গেলেন। এইবার কিন্তু পাশাটা উল্টে গেল। আগে ছোট গিন্নি বড় গিন্নির কথা শুনতো, কথা শোনাতেন, এখন কিন্তু তিনি চুপ করে গেলেন, যেহেতু তার স্বামী অকর্মণ্য হয়ে গেল। এবার ছোট গিন্নি হয়ে গেল রাজা। কিন্তু সে যতই নিজেকে রাজা মনে করুক না কেন, রাধা মুকুন্দ তার স্ত্রীকে কিন্তু পাত্তা দিল না। তার স্ত্রীর থেকে তার বৌদিকে সে গুরুত্ব দিত বেশি। কোনো কিছু এবার আগের বার যেমন হতো, শশীভূষণ কোনো কিছু একটা পেলে পরে তার ছোট বৌমাকে দিত, এখন সে বৌদিকে বেশি করে প্রাধান্য দিতে থাকে। বৌদির হাতে সংসার খরচের সমস্ত টাকা তুলে দেয়। তার নিজের স্ত্রীর যদি কোনো টাকা পয়সার দরকার পড়ে তখন সেও গিয়ে তার বৌদির কাছ থেকে চেয়ে নিতে হয়, এমন একটা সিচুয়েশন কিন্তু তৈরি হলো। আর বড় গিন্নি আগে যে অবস্থায় ছিল জমিদারি হারিয়ে, এখন তার অবস্থা আরো ভালো হয়ে গেল, সে এখন বাড়ির কর্ত্রী হয়ে গেল। একটা জিনিস বলে রাখি, এতক্ষণ বলা উচিত ছিল, বড় গিন্নির নাম কিন্তু ব্রজ সুন্দরী। তো ব্রজ সুন্দরীর অবস্থা আরো ভালো হতে থাকলো, কিন্তু শশীভূষণের অবস্থা মানে বড় দাদা, তার অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হতে লাগলো। তিনি রোগে জীর্ণ হতে লাগলেন। তার ভাই বুঝতে পারলেন যে দাদা কোনো একটি বিষয় নিয়ে চিন্তা করছেন, দাদাকে কিভাবে সুস্থ করে তোলা যায়। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তাদের সেই পুরনো হারিয়ে যাওয়া জমিদারি
আবার তিনি ফিরিয়ে আনবেন। এবং অনেক টাকা খরচ করে, অনেক কিছু করে একটি ব্যবসায়ী কিনেছিলেন সেই জমিদারিটি নিলামে। কিন্তু তিনি তো ব্যবসায়ী, তিনি তো জমিদার না, তাই তিনি সেই জমিদারি কিন্তু চালাতে পারেননি। অবশেষে লস করে সেই জমিদারি তিনি বিক্রি করে দেন এবং সেই জমিদারি তখন কিনে নেয় আবার এই শশীভূষণের ভাই রাধা মুকুন্দ। তো তখন সে সেটিকে কিনে এনে, মানে জমিদারি আবার ফিরে নিয়ে এসে আমাদের শশীভূষণের কাছে ফিরিয়ে দেয়। কিন্তু তোমরা যত সহজে মনে করছো এত সহজে কাজটি হয়নি। এই কাজটি করতে গিয়েও 8-10 বছর কিন্তু সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। অনেকটা সময় ততদিনে শশীভূষণের শরীর ভেঙে গিয়েছে। তো কাজেই জমিদারিটি ফিরে পেয়ে শশীভূষণ আনন্দ হলো না। তিনি বললেন, এই সমস্ত কিছুই এখন তোমার, এটা তো আর আমার নয়। এমন সময় তারা জমিদারি যে ফিরে পেল, তখন আশেপাশের যারা প্রজারা ছিল তারা তাদের কাছে একটি ভোজ প্রার্থনা করলো, মানে একটি ভোজ চাইলো, খাওয়া দাওয়া। তো সেই শশীভূষণের সাথে পরামর্শ করে রাধা মুকুন্দ একটি বিশাল ভোজের আয়োজন করলো। সবাই আসলো, সেখানে পেট ভরে খেলো। শশীভূষণ, রাধা মুকুন্দ সবাই খুশি সবাইকে খাওয়াতে পেরে, এবং তারা খেয়ে দিয়ে তাদেরকে আশীর্বাদ করে সেখান থেকে চলে গেল। ভোজের অনুষ্ঠান শেষ হবার কিছু পর পরই শশীভূষণ ভীষণ রোগে আক্রান্ত হয়ে পড়ল এবং তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন। তার কাছে কবিরাজ, বৈদ্যি সব আসলো, কিন্তু তিনি সেভাবে আর উঠে দাঁড়াতে পারলেন না। একদিন গভীর রাত্রে যখন কেউ ছিল না, তখন শশীভূষণের পায়ের কাছে গিয়ে রাধা মুকুন্দ বসলো এবং বলল যে, দাদা, তুমি তো, তোমার শরীর খারাপ, তাই এই যে জমিদারিটা, এই জমিদারিটা এখনই আমাদের ভাগ বাটোয়ারা করে নেওয়া উচিত। কিন্তু শশীভূষণ বলল, আচ্ছা ভাগ বাটোয়ারার কথা তো বলছো, কিন্তু কেন বলছো? এই জমিদারি তো সম্পূর্ণ তোমার, এটা তো আমার নয়, এখানে আমি ভাগ কি করে পাই? তখন কাঁদতে কাঁদতে দাদার পা জড়িয়ে ধরে আমাদের ছোট ভাই রাধা মুকুন্দ তার দাদাকে বলল, দাদা, আমি জীবনে একটি বিশাল বড় ভুল করেছি। বড়লোক হওয়ার স্বপ্নে বা বড়লোক হওয়ার লোভে আমি এই যে ডাকাতেরা লুট করেছিল না তোমার খাজনা, সেই খাজনাটা আমি ডাকাতের দ্বারা লুট করিয়েছিলাম তোমাকে পথে নামানোর জন্য। তো এটি আমি কিন্তু ভুল করে ফেলেছিলাম, তুমি আমাকে ক্ষমা করো। কোনো রকম বিস্ময় প্রকাশ না করে শশীভূষণ তার ভাইকে বললেন, আচ্ছা, তুমি যেই উদ্দেশ্যে আমার জমিদারির টাকা লুট করিয়েছিলে, সেই উদ্দেশ্য তোমার পূরণ হয়েছে কি? রাধা মুকুন্দ তখন তার দাদার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, দাদা, আমার ভীষণ ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। শশীভূষণ তখন জানালেন, তুমি যখন এই কাজটি করেছিলে তার কিছুদিন পরেই যারা এই কাজটি তোমার হয়ে করেছিল তারাই আমাকে খবর দিয়েছে যে তোমার ভাই এই কাজটি করিয়েছে। আমি জানতাম যে তুমি এই কাজটি করিয়েছো, আজ থেকে 10 বছর আগেই আমি জানতাম, আমি তখনই তোমাকে ক্ষমা করে দিয়েছি। রাধা মুকুন্দ তখন তার দাদাকে বলেন যে, দাদা, আমি সমস্ত সম্পত্তি তোমাকে ফিরিয়ে দেব, তুমি তোমার সম্পত্তি নিয়ে নাও এবং আমাকে ক্ষমা করো। তখন শশীভূষণ কোনো উত্তর দিতে পারে না বা উত্তর দেয় না, শুধু রাধা মুকুন্দের মুখের দিকে তিনি এক দৃষ্টে চেয়ে থাকেন এবং তার ডান হাতটা উপর দিকে এইভাবে একটু বাড়িয়ে দেন। আমাদের লেখক বলেছেন এর অর্থ শুধু রাধা মুকুন্দই হয়তোবা বুঝে থাকবে, তিনি কেন তার ডান হাতটা বাড়িয়ে দেন। দেখো, এই গল্পটি এই পর্যন্তই ছিল, দান প্রতিদান গল্পটি। আমি 3টে গল্পকেই খুব সংক্ষেপে তোমাদের সামনে আলোচনা করলাম। আশা করি তোমাদের ভীষণ উপকার হবে। আজ তাহলে এ পর্যন্তই। খুব শিগগিরই তোমাদের বিভিন্ন সাজেশন নিয়ে আমি আলোচনা করব। দেখা হবে খুব তাড়াতাড়ি।